2018-তে কোটা আন্দোলন শুরু হয়েছিল, তখন একক নেতৃত্ব ছিল। এর পরবর্তীতে 24-এর যে আন্দোলন, এই দুটার ডিফারেন্স আপনি কিভাবে মূল্যায়ন করেন? ওইটা কেন নিউট্রালাইজ করতে পেরেছিল, এইটা কেন পারলো না, পালিয়ে যেতে হলো? বাংলাদেশের জন্য এটা একটা নতুন ঘটনা। বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে এবার, এই ঘটনাটা আমাদের ইতিহাসে কখনো ঘটেনি। আপনার মনে রাখতে হবে যে আমাদের 71-এর যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধেও আমরা আমাদের পাশের দেশের সহযোগিতা আমরা নিয়েছিলাম এবং পেয়েছিলাম, তাই না? এবারের যে যুদ্ধটা ছিল এটা আমরা নিজেরা করেছি, এটা আমাদের ছাত্র জনতার নিজেদের করা একটা যুদ্ধ। হ্যাঁ, সুতরাং এটার সাথে প্রথমত কোনো আমাদের ইতিহাসে তুলনা দেওয়ার মতো কোনো ঘটনা কখনো ঘটেনি। রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার জন্য, সরকারের কাজকে নিয়ন্ত্রণ করার জন্য চতুর্থ স্তম্ভ যেটা কিনা গণমাধ্যম, তো গণমাধ্যমকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে তার খুব লাভ হয়ে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সংস্কৃতি বা শিল্পীদের কেন তারা নিয়ন্ত্রণ করতে চায়। কারণ শিল্প এত গুরুত্বপূর্ণ, কারণ শিল্পের মধ্যে দিয়ে একটা মানুষকে কন্ট্রোল করতে পারে, মাফিয়া আকারে সবাইকে, মানে লাশতন্ত্রের মধ্যে দিয়ে, মানুষকে মারার মধ্যে দিয়ে, তখন তারা ওই শিল্প মাধ্যমকে, সাংস্কৃতিক ব্যক্তিত্বদেরকে সবাইকেই তারা কিনে ফেলে এবং তারা বিক্রি হয়ে যায়। যখন এই ঘটনাটা ঘটে, বিক্রি হয়ে যায়, তখনই তো আসলে আমরা সাধারণ মানুষ, শ্রমিক জনতা পরাজিত হয় এবং ফ্যাসিস্টরা জয়ী হয়। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কোলাহল নিবেদিত তানভীর তারেক শো। একই সাথে অনুষ্ঠানটি দেখছেন স্বাধীন মিউজিক অ্যাপ শো 5টি প্ল্যাটফর্মে। আজকে যার সাথে কথা বলবো তার সাথে আমার সম্পর্কের বয়স 2 যুগের কাছাকাছি, এবং আমরা একসাথে, আমার কলিগ, এটা বলতে আমার খুব ভালো লাগে, আমি গর্বিত বোধ করি। তার অনেকগুলো পরিচয়: কবি, সাংবাদিক, কথাসাহিত্যিক, অ্যাক্টিভিস্ট, এবং আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত পরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব কাজী জেসিন। কাজী জেসিন, আমার নাম তানভীর তারেক। কেমন আছেন? আপনি আমার কাছে আপনাকে পরিচয় করে দিচ্ছেন তানভীর। ভালো আছি, ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, কেমন আছেন? এই শব্দের উত্তরে 5 তারিখের আগের প্রেক্ষাপট আর 5 তারিখের পরে প্রেক্ষাপট, চেঞ্জেসটা কি আপনার? চেঞ্জটা হচ্ছে যে মানুষ যখন এরকম একটা দমবন্ধকর সিচুয়েশনের মধ্যে থাকে, ধরেন কারাগারেই যে মানুষগুলো থাকে, তারা কিন্তু তাদের অনেক আকাঙ্ক্ষার কথা ভুলে তারা বেঁচে থাকে, তাই না? তো আমরাও কিন্তু ওরকম আধেক লাশের মতো বেঁচেছিলাম। আমাদের অনেক ইচ্ছা, আকাঙ্ক্ষা, সব কিছুকে কবর দিয়ে আমরা বেঁচেছিলাম। একটা কবে মুক্তি পাবো সেরকম একটা আকাঙ্ক্ষা ভেতরে নিয়ে অপেক্ষায় ছিলাম। কেউ কেউ একরকম নৈরাশ্যবাদের মধ্যে চলে গিয়েছিলেন, আবার কারো মধ্যে আশা ছিল। সো হ্যাঁ, এখন সেই জায়গা থেকে আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময় একটা স্বাধীন দেশে বাস করছি। এই যে আপনার সাথে কথা বলছি, দেশে আসতে পারলাম, এটার আনন্দ অপার। আমি কিন্তু যে কোনো বিষয় নিয়ে কথা যতক্ষণ যা বলেছি, আমি যেটা বলতে পেরেছি সেটা বলেছি, আমি যেটা বলতে পারিনি আমি সেটা বলিনি। আমি সেটা বলবো না বলেই আমি দূরে থেকেছি, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে কখনোই মানে এমন কথা বলিনি যেটা টিকে থাকার জন্য বলতে হয়। শিল্পীদের বা সৃজনশীল মানুষদের রাজনৈতিক মতাদর্শ এবং রাজনৈতিক চর্চা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ? অনেক গুরুত্বপূর্ণ। কারণ একজন কবি, একজন শিল্পী, সে একজন সাহিত্যিক হন বা আপনার উপন্যাসিক হন, গল্পকার হন, যাই হন না কেন, তার উপরে অনেক বড় রাজনৈতিক দায়িত্ব বর্তায়। রাজনৈতিক দায়িত্ব ছাড়া আপনি একটি প্রেমের গল্পের মধ্যেও রাজনীতি চলে আসতে পারে। আর যদি আপনি একদম স্রেফ শুধুমাত্র প্রেম নিয়ে গল্প করছেন এবং সেখানে আপনি অন্য কিছু রাখছেন না, আপনি ভাবছেন, তো এই ভাবনার মধ্যে যে আপনি একরকম সান্ত্বনা পাবেন যে আপনি রাজনীতি নিয়ে কোনো কিছু করছেন না, সেখানেও একটা রাজনীতি থাকে। কারণ আপনি কোন ভাষায় লিখছেন, কোন ভাষাটা ব্যবহার করছেন, সেটাও কিন্তু একটা রাজনীতি। যেমন ধরেন আমরা যে ভাষায় কথা বলি, যে আমিও যে ভাষায় কথা বলি, কারণ আমাকে ছোটোবেলায় এই ভাষাটাই কিন্তু শেখানো হয়েছে বলে আমি বলি। তো আসলে আমাদেরকে এই ভাষায় কথা বলা উচিত কিনা, নাকি আমরা আমাদের ঐতিহ্যকে খুঁজবো, নাকি আমরা ক্ষমতা আমাদের উপর যে ভাষাটা চাপায় দিল সেই ভাষায় কথা বলবো, সেটাও তো একটা রাজনীতির অংশ। সুতরাং রাজনীতির বাইরে কোনো কিছুই নাই, কোনো কিছু নাই। কিন্তু এই কথার পিঠে এমন তর্ক আসে যে
অধিকাংশ শিল্পীরা নির্বিবাদী থাকতে পছন্দ করেন। কোট আনকোট নির্বিবাদী শব্দে তারা যখন বাজার অনিয়ন্ত্রিত হয়ে যায়, মরিচের দাম বেড়ে যায়, তখন চুপ থাকতে ভালোবাসেন। তেলের দাম বাড়লে তার কোনো বিকার হয় না, কিন্তু সে ওই কষ্টগুলো পোহায়, কিন্তু সে বলতে পারে না, কারণ সে শিল্পী, তার নাকি বলা উচিত না। বিষয়টা কি পরিবর্তন হবে? না, বলা অবশ্যই উচিত, কিন্তু সে প্রেফার করে না বলাটাকে। এই না বলার মধ্যে সে একরকম আরাম পায়। আপনার বুঝতে হবে যে তার যে কষ্টটা আপনি দেখছেন, যে সে বেশি টাকা পে করছে, কিন্তু তার চেয়ে আরামের মূল্যটা অনেক বেশি। সেই আরামের মধ্যে তার ধরেন এক ধরনের নিরাপত্তার আরাম আছে, তার অধিক জিনিস প্রাপ্তির, আরও লোভের ব্যাপারে, লোভের তৃপ্তির একটা আরাম আছে। তো সেই জায়গা থেকে আমি বলছি যে ওই আরামটাকে সে গুরুত্ব দেয় বলে আপনার কথা বলে না। এবং এই যে না বলা, এটা একটা ভয়ানক ব্যাপার। এটা নিয়ে আমি বলি, আপনি ভালো একটা কথা বলেছেন। আমাদের জাপল সার্ট বলে একজন দার্শনিক আছেন, তিনি একটা কথা বলেছেন যে ভ্রান্ত বিশ্বাস, এই ভ্রান্ত বিশ্বাস ধারণাটা কোথা থেকে আসে? ভ্রান্ত বিশ্বাস ধারণাটা আসে এই জায়গা থেকে যে মানুষ যখন বিশ্বাস করে আমি যেটা করছি এটা ভালো করছি, এই বিশ্বাসটার মধ্যে দিয়ে সে যে অপরাধ করছে, তার অপরাধের জন্য কোনো মানুষ যে মারা যাচ্ছে, সেই অপরাধটাকে সে ফেস করতে চায় না। তখন সে এই ধরনের যুক্তি খুঁজে বের করে যে আমার এটা কথা বলা উচিত না, আমি শিল্পী বলে, বা এটা আমার জায়গা না। আসলে তো তা না, সে দায়িত্বকে এড়িয়ে যাচ্ছে, এটা একটা অপরাধ। সমাজে আমরা দীর্ঘকাল বিশেষ করে অধিকাংশ চুপ থেকেছেন, আর এবং একাংশ অতিমাত্রায় দলদাস হয়েছেন। দলদাস হবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কি সরকার নিয়ন্ত্রণ করে নাকি শিল্পীদের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে? এটা কি হয় জানেন, যে কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসলে পরে সবার আগে চেষ্টা করে গণমাধ্যমকে, এবং কারণ ফ্যাসিস্টদের নিয়ন্ত্রণের মধ্যে তো 3টা স্তম্ভ আছেই, 3 স্টেটস আছেই, তাই না? বিচার বিভাগ, আপনার লেজিসলেটিভ এবং আপনার নির্বাহী বিভাগ, এগুলো সব তারা নিজেরা নষ্ট করছে, ধ্বংস করে দিচ্ছে। এরপর বাকি থাকে যে আপনার রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার জন্য, সরকারের কাজকে নিয়ন্ত্রণ করার জন্য 4র্থ স্তম্ভ, যেটা কিনা গণমাধ্যম। তো গণমাধ্যমকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে তার খুব লাভ হয়ে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সংস্কৃতি বা শিল্পীদেরকে কেন তারা নিয়ন্ত্রণ করতে চায়? কারণ শিল্প এত গুরুত্বপূর্ণ, কারণ শিল্পের মধ্যে দিয়ে একটা মানুষকে কন্ট্রোল করতে পারে। দেখেন, একটা সময় কিন্তু মানুষ একদম জাহাজ নিয়ে এসে আমাদের এখানে যখন সাম্রাজ্যবাদ হয়েছে, জাহাজ নিয়ে এসে মানুষজন দখল করেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলে না, দখল করেছে। সেই দখলটা খুব দৃশ্যমান ছিল, সেই দখলটা এখন আর নেই। কিন্তু এখন আমাদের মগজ দখল হয়। এই মগজ দখলের ক্ষেত্রে মাধ্যমটা হচ্ছে আপনার সংস্কৃতি বা কালচারাল ফিল্ডে যারা কাজ করছে। এবং আমি বলি এখানে একজন আফ্রিকান একজন বিখ্যাত বিপ্লবী লেখকের উদ্ধৃতি উল্লেখ করে আমি বলি, ওনার নাম নোগুগিওয়া থিওঙ্গো। সো নোগুগিওয়া থিওঙ্গো একটা কথা বলেন, সেটা হচ্ছে সাংস্কৃতিক বোমা। সাম্রাজ্যবাদীরা সবসময় সাংস্কৃতিক বোমাটা তৈরি করতে চান এবং আমাদের উপরে সেটার ব্যাপক প্রভাব, আমাদেরকে সেই বোমার মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করতে চান। কিভাবে ঘটনাটা ঘটে? যখন আপনি একজনকে দেখেন যে সে কাজটা করছে এবং খুব ভালো কাজ, তারা ওটাকে খুব প্রশংসা করে, প্রথম খুব ভালো কাজ, তখন আমরা তার মতো হতে চাই। এই যে হইতে চাই তার মধ্যে, এর মধ্যে দিয়েই কিন্তু ঘটনাটা ঘটে যায়। হ্যাঁ, তো এই জন্যই যে কোনো ফ্যাসিস্ট সরকার সংস্কৃতি অঙ্গনটাকে গ্রাস করে ফেলতে চায় এবং মাধ্যম হিসেবে তাদের গ্রাসে, ইন আ সেন্স যে তারা তাদের মাধ্যম হিসেবে ব্যবহার করতে চায়। এবং অ্যাজ এ রেজাল্ট আপনি এখানে দেখবেন যে সাংস্কৃতিকরাই অনেক বড় অন্যায় করে, তাই না? ইতিহাসকে টুইস্ট করে তারা ফিল্ম বানাচ্ছে, ইতিহাসকে টুইস্ট করে তারা নাটক বানাচ্ছে, এবং আমাদের তরুণরা বা অন্য যারা ভিউয়ার্স আছেন তারা কিন্তু তাই দেখছেন এবং বিশ্বাস করছেন। তো এইভাবে ঘটনাগুলো ঘটে, তাদের জায়গাটাকে মজবুত করার জন্য তারা এটা করেন। ডিফারেন্ট সিনারিও এবারের বাংলাদেশ ইতিহাসে যেটা ঘটেনি বা অভ্যুত্থান হয়েছে, কিন্তু প্রত্যেকটা অভ্যুত্থান বা স্বৈরাচার পতনের ক্ষেত্রে শিল্পী, সাংবাদিক, সাংস্কৃতিক অঙ্গনের সংযোগটা প্রচুর ছিল। এবারে যেটা মিসিং, আপনি এই মিসিং হওয়াটাকে কিভাবে দেখেন? বাংলাদেশের জন্য এটা একটা নতুন ঘটনা। বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে এবার, এই ঘটনাটা আমাদের ইতিহাসে কখনো ঘটেনি। আপনার মনে রাখতে হবে যে আমাদের ৭১-এর যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধেও আমরা আমাদের পাশের
দেশের সহযোগিতা আমরা নিয়েছিলাম এবং পেয়েছিলাম, তাই না? এবারের যে যুদ্ধটা ছিল এটা আমরা নিজেরা করেছি, এটা আমাদের ছাত্র জনতার নিজেদের করা একটা যুদ্ধ। হ্যাঁ, সুতরাং এটার সাথে প্রথমত কোনো আমাদের ইতিহাসে তুলনা দেওয়ার মতো কোনো ঘটনা কখনো ঘটেনি। এবং আপনি দেখবেন যে বিদেশের যদি আপনার বৈশ্বিক দিকে যদি আপনি দেখেন তাহলেও আপনি এই জিনিসটা, এই ঘটনাটাই ঘটেছে যখন কিনা এই ধরনের একটা ফ্যাসিস্ট এখানে এক জায়গায় দাঁড়িয়ে যায়, হ্যাঁ, এমনভাবে একটা মাফিয়া আকারে সবাইকে মানে লাশতন্ত্রের মধ্যে দিয়ে মানুষকে মারার মধ্যে দিয়ে, তখন তারা ওই শিল্প মাধ্যমকে, সাংস্কৃতিক ব্যক্তিত্বদেরকে সবাইকেই তারা কিনে ফেলে এবং তারা বিক্রি হয়ে যায়। যখন এই ঘটনাটা ঘটে, বিক্রি হয়ে যায়, তখনই তো আসলে আমরা সাধারণ মানুষ, শ্রমিক জনতা পরাজিত হয় এবং ফ্যাসিস্টরা জয়ী হয়। 2018-তে কোটা আন্দোলন শুরু হয়েছিল, তখন একক নেতৃত্ব ছিল। এর পরবর্তীতে এই 24-এর যে আন্দোলন, এই দুটার ডিফারেন্স আপনি কিভাবে মূল্যায়ন করেন? ওইটা কেন নিউট্রালাইজ করতে পেরেছিল, এইটা কেন পারলো না, পালিয়ে যেতে হলো? শুনেন, এই সরকার বিগত সময়গুলোতে যা করেছে, শুরু থেকে যা করে আসছে না, আমরা দেখছি যে গণমাধ্যমকে প্রথমে তারা আপনার বাকস্বাধীনতা কেড়ে নিল, সাংবাদিকদের উপর আঘাত আসলো, এবং এরপর তারা রাজনীতিবিদদের আপনার গ্রেফতার এবং বিনা বিচারে আপনার হত্যার ঘটনা ঘটলো, গুম, নির্যাতন। এর মধ্য দিয়ে না এরা যখন এই কাজগুলো করতে পারছে এবং গণমাধ্যম তাদের ব্যাপারে কোনো কথাই বলছে না, হ্যাঁ, তো এটা আরেকটা বিষয় আমি চাইবো যেটা নিয়ে কথা বলতে, যে গণমাধ্যম কখন একদম এরকম নীরব হয়ে যায়। তো এটা যখন হচ্ছে তখন তাদের মধ্যে একটা কনফিডেন্সটা আসলো যে আমরা আরও খুন করতে পারবো, আমরা আরও লাশ ফেলতে পারবো, লাশতন্ত্রটা তখন আরও তাদের সফল একটা জায়গায় পৌঁছে গেল। তো এইটা আপনার যখন এরকম ঘটনা ঘটছে তখন তো আমাদের একটা কনফিডেন্সের কারণেই কিন্তু তারা 2018-তে কী হয়েছে আপনি নিজেই জানেন। এবং তখন আমার যেটা মনে হয়, আপনার মূল প্রশ্নে ফিরে আসি, যে 18-তে আমরা সফল হলাম না, কিন্তু এবার কি করে সফল হলাম? তো মানুষ তো আসলে এবারের আন্দোলনটা কিন্তু শুধুমাত্র এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে হয়নি। এই যে 2018-র ব্যর্থতা, এটারও কিন্তু একটা ভূমিকা ছিল। হেফাজতের সময় যখন মানুষকে, হেফাজতের কর্মীদেরকে অন্ধকারে মেরে ফেলা হলো, ওটারও কিন্তু একটা ভূমিকা ছিল। সকল ব্যর্থ বিপ্লবগুলো, ব্যর্থ প্রতিবাদগুলো কিন্তু একসাথে হলো। এর আগের অনেক প্রতিবাদ ছিল, কিন্তু প্রতিবাদগুলো যখন কিনা মালার মতো একটা তসবি আকারে আপনার করা যায়, এটা তসবি বানানো যায়, তখনই তো সেটা বিপ্লব হয়ে ওঠে। এই ঘটনাটা এবার ঘটেছে বলে আমি মনে করি, যে কারণে আলটিমেটলি